আসসালামু আলাইকুম। শুরু করছি উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে, লেখিকা সালমা চৌধুরী। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি পেয়ে যাবেন। সেখান থেকে চাইলে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখতে পারেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। মেঘ সন্ধ্যার পরে পড়তে বসেছে। অসুস্থতার ফলে 1 সপ্তাহ যাবৎ বই নিয়ে বসতে পারছিল না মেয়েটা। কিছুক্ষণ পড়াশোনা করে আবির ভাইয়ের আনা প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা নিয়ে নিজের অবস্থা চেক করছিল। প্রতি শুক্রবারের ন্যায় এই শুক্রবারটাও ভালোভাবেই কাটলো সকলের। আবির আসরের নামাজ পড়ে করিডোর দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। হঠাৎই সামনে পড়লো মেঘ। একটা স্কাই ব্লু কালারের জামার সাথে সাদা ওড়না গলায় পেঁচিয়েছে, হাতে একটা পার্স নিয়ে খোলা চুলে বের হচ্ছে রুম থেকে। স্ট্রেট লম্বা চুলগুলোর আগা হাঁটু ছুঁই ছুঁই। আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে রইল অষ্টাদশীর পানে। মেঘ রুম থেকে বেরিয়েই মুখোমুখি হলো আবির ভাইয়ের। সাইড কেটে চলে যেতে চাইলে আবির প্রশ্ন করে উঠল, এভাবে চুল ছেড়ে কোথায় যাচ্ছিস? মেঘ মাথা নিচু করে ছোট করে উত্তর দিল, পার্লারে। আবির কপাল কুঁচকে শুধালো, কেন? মেঘ মাথা নিচু করে পুনরায় উত্তর দিল, চুল কাটতে। আবির এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে চুল কাটার অনুমতি কে দিয়েছে? মেঘ একদমই বলে ফেলল, আম্মু বলেছে আমি নাকি চুলের যত্ন নিতে পারি না, তাই কাটাতে যাচ্ছি। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, মামুনি বলেছে? মেঘ উত্তর দিল, জি। আবির ভেতরে ভেতরে রাগে ফুঁসছে, কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো, চুল কাটাবি ভালো কথা, কিন্তু চুল কোমরের উপরে যেন না ওঠে। মেঘ অন্যদিকে মুখ করে অভিমানী স্বরে বলল, আমার চুল আমি কাটাবো, কারু অভিমতের প্রয়োজন নেই। আবির দাঁতে দাঁত চেপে দীর্ঘশ্বাস ফেলে কড়া স্বরে বলল, চুল কোমরের 1 ইঞ্চি উপরে উঠলে তোর খবর আছে। কথাটা বলা শেষ করা মাত্রই আবির দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে গেল। অষ্টাদশী স্ট্যাচুর মতো দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, আমার চুল আমি যা ইচ্ছা তাই করব। আপনার কথা কেন শুনবো? আপনি আপনার প্রিয়তমার উপর অধিকার খাটান গিয়ে, আমার উপর অধিকার খাটাতে হবে না। কথাগুলো একদমে বলে সিঁড়ি দিয়ে নেমে মায়ের রুমে চলে গেল। হালিমা খান মেয়েকে নিয়ে বাসার কাছেই একটা পরিচিত পার্লারে গিয়েছেন। হালিমা খান বলেছিলেন কাঁধের নিচ পর্যন্ত কেটে ফেলতে, কিন্তু মেঘের মন টানছে না। চুলের প্রতি যেন তার বড্ড বেশি মায়া। মায়ের কথায় চুল কাটতে রাজি হয়েছে, সেই অনেক। হালিমা খানের জোরাজুরিতে মেঘ পিঠ পর্যন্ত চুল কাটতে রাজি হয়েছে। পার্লারের মহিলা যখনই চুল কাটার জন্য কাঁচি হাতে নিল, তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল আবির ভাইয়ের কথাটা। মেঘ মনে মনে ভাবল, না না, আবির ভাইয়ের উপর কোনো বিশ্বাস নেই। চুল ছোট করলে যদি ওই দিনের চেয়েও বেশি জোরে মারে, তাহলে তো আমি মরেই যাব। থাক বাবা, এই ফালতু বেটার মার খেয়ে অকালে জীবন ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। আর কিছুদিন জীবনটা উপভোগ করে নেই। সঙ্গে সঙ্গে মেঘ চিৎকার দিয়ে উঠল। মেয়ের আচমকা চিৎকারে হালিমা খান কিছুটা ভড়কে গেলেন। চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? এভাবে চিৎকার করছিস কেন? মেঘ নিরুদ্বেগ কণ্ঠে বলল, কোমর পর্যন্ত কাটবো চুল। হালিমা খান কিছুটা বিরক্ত হয়ে বললেন, কোমর পর্যন্ত কাটলে আর কি হবে? সেই তো বড়ই থাকবে। মেঘ মন খারাপ করে উত্তর দিল, তারপরও কোমর পর্যন্তই কাটবো, আর ছোট করব না, প্লিজ আম্মু। হালিমা খানও আর জোর করলেন না। মেয়ের কথা মতো কোমর পর্যন্তই কাটানো হলো। কাজ শেষ করে সন্ধ্যার আগে আগেই বাসায় ফিরেছে মা মেয়ে। আবির ড্রয়িং রুমে সোফায় বসে কফি খাচ্ছিল। কাউকে ঢুকতে দেখে চোখ তুলে এক পলক তাকালো। মেঘকে দেখে দৃষ্টি স্থির হলো। মেঘের চুলগুলো দেখার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। মেঘ সিঁড়ি দিয়ে ওঠার পথে আবির ভাইয়ের দিকে তাকিয়ে ভেঙচি কেটে দ্রুত পায়ে উঠে নিজের রুমে চলে যাচ্ছে। মেঘের কোমর পর্যন্ত চুল দেখে আবির মাথা নিচু করে মুচকি হাসল। আবির কফি শেষ করে বাসা থেকে বেরিয়ে পড়েছে। প্রতি শুক্রবারের মতো মাগরিবের নামাজ পড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেছে। বাসায় ফিরতে ফিরতে 11টা বেজে গেছে। শনিবারে ডাইনিং টেবিলে নাস্তা করছিল সকলে। তখনই মেঘ নেমে আসছে। চঞ্চল পায়ে নূপুরের ঝনঝন শব্দে আবির চাইল সিঁড়িতে। চুল ছোট করাতে যেন অন্যরকম সুন্দর লাগছে তার অষ্টাদশীকে। কোমরে পড়া চুলগুলো হাঁটার সঙ্গে সঙ্গে এদিক সেদিক নড়ছে। আবির সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে খাওয়ায় মনোযোগ দিল। মেঘ কাছাকাছি আসতেই আলী আহমদ খান প্রশ্ন করলেন, এখন শরীর কেমন? মেঘ একগাল হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তানবীর কয়েক সেকেন্ড তাকিয়ে প্রশ্ন করলো, চুল কাটাইছিস নাকি? এবার যেন সকলের দৃষ্টি মেঘের চুলের দিকে গেল। কেউ কিছু বলল না। মেঘ ছোট করে উত্তর দিল, হ্যাঁ। তানবীর হুট করে বলে উঠল, ভালোই করেছিস, লম্বা চুলে তোকে শেওড়া গাছের পেতনির মতো লাগতো। কথাটা বলে তৎক্ষণাৎ তানবীর জিহ্বায় কামড় দিয়ে মাথা নিচু করে ফেলল।
বাড়ির সকলে যে এখানে আছে সেটা তানবীরের মনেই ছিল না। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে ভাইয়ের দিকে শুকনো নজরে তাকিয়ে রইল। তারপর ভেঙচি কেটে চুপচাপ আবির ভাইয়ের বিপরীতে বসে নাস্তা খাওয়া শুরু করলো। মোজাম্মেল খান রাগী স্বরে বললেন, নিজের বোনকে পেতনির সাথে তুলনা করছো? বাহ! এতক্ষণে আলী আহমদ খান খাবার শেষ করে উঠে গেছেন। ইকবাল খান হাসি মুখে বললেন, তানবীর মজা করে বলেছে, বাদ দাও তো ভাইয়া। মোজাম্মেল খান কঠিন স্বরে বললেন, আমার মেয়েকে নিয়ে কেউ যেন এরকম মজা আর না করে। আমার মেয়ের তুলনা শুধু পরীর সঙ্গেই সম্ভব। কথাটা বলেই মোজাম্মেল খান রাগে ফুঁসতে ফুঁসতে চলে যাচ্ছেন। এদিকে বাবার কথায় খুশিতে মেঘ সশব্দে হেসে উঠল। বাবার যাওয়ার দিকে তাকিয়ে তানভীর বিড়বিড় করে বলল, পেতনি তো তবু গাছে থাকে, পরী হয়ে কোন দেশ বিদেশে ঘুরবে, তখন তো খুঁজেও পাবে না। ইকবাল খান কিছুটা হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়ার সামনে এসব উল্টাপাল্টা মজা করিস না, এসব মজা ভাইয়া নিতে পারে না। তানভীর আর কথা বাড়ালো না। ইকবাল খান খাবার খেয়ে উঠে পড়েছেন। আবির যেন নীরব দর্শক, এক হাতে ফোনে কি চেক করছেন, অন্য হাতে খাবার খাচ্ছেন। মেঘু মনোযোগ দিয়ে খাবার খেতে ব্যস্ত। মিম হঠাৎই বলে উঠল, আপু জানো কি হয়েছে? মেঘ ঘাড় ঘুরিয়ে মিমের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আবিরও ফোন থেকে দৃষ্টি সরিয়ে মিমের দিকে চাইল। মিম আবিরকে দেখে ঢুক গিলে ছোট করে বলল, পরে বলবো নে। মেঘ বলে উঠল, কি হয়েছে বল। আবির মেঘের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, চুপচাপ খেতে পারিস না? খেতে বসে এত কথা কিসের? মেঘ আর মিম দুজনই মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। আবিরও খাওয়া শেষ করে বেসিনে চলে গেছে। ততক্ষণে মালিহা খান ড্রয়িং টেবিলের কাছে এসে শুধালেন, তোদের কি আর কিছু লাগবে? মেঘ উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলো, আচ্ছা বড় আম্মু, তোমার ছেলের জন্মের পর কি মুখে মধু দাওনি? মালিহা খান হেসে উঠলেন। আবির বেরিয়ে যেতে যেতে রাশভারী কণ্ঠে বলল, মধুতে ভেজাল ছিল, তাই খাইনি। মেঘ আশ্চর্য নয়নে সহসা ঘাড় ঘোরালো। কিন্তু ততক্ষণে আবির মেন গেট পেরিয়ে বেরিয়ে গেছে। মেঘ পুনরায় মালিহা খানের দিকে চাইল। মালিহা খান হাসি থামিয়ে বললেন, আবিরকে সত্যি মধু দেয়া হয়নি। আবিরের জন্মের সময় আমার অবস্থা অনেক খারাপ ছিল। তখন বাড়িতে দুজন ডাক্তার ছিল, কখন কি সমস্যা হয় সেজন্য। আর ডাক্তাররা কি মধু খেতে দিবে নাকি? বারবার নিষেধ করা হয়েছে, কোনো প্রকার মধু পানি খাওয়ানো যাবে না। আর তোর বড় আব্বুকে এখন কি দেখিস? আবিরের জন্মের সময় ছেলেকে রেখে এক চুলও কোথাও নড়েনি। ডাক্তার যা যা বলেছে, যেভাবে বলেছে সেভাবেই সব করেছে। মেঘ মালিহা খানের দিকে তাকিয়ে নিরেট কণ্ঠে বলে, এজন্যই তোমার ছেলে এমন কাঠঠোট্টা। মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, আবির ছোটবেলায় এরকম ছিল না, বিদেশে যাওয়ার আগে থেকেই কেমন জানি হয়ে গেছে। দেশে ফিরে তো আরো গম্ভীর হয়ে গেছে। সেসব কথা বাদ দে, তোরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে। সারাদিন শেষে রাতের বেলা মেঘ পড়ছিল। পড়তে পড়তে হঠাৎই জান্নাত আপুর কথা মনে পড়েছে। রবিবারে তো জান্নাত আপু আসার কথা, কিন্তু মেঘের তো জান্নাত আপুকে দেখার বা ওনার কাছে পড়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই। মেঘ পড়ছে আর অপেক্ষা করছে কখন তানবীর বাসায় ফিরবে আর তানবীরকে বলবে জান্নাত আপুর কাছে পড়বে না। রাত 11টার পর তানবীর ফিরেছে। মেঘ পড়া শেষ করে ভাইয়ের রুমের সামনে গিয়ে ডাকলো, ভাইয়া। তানবীর ভেতর থেকে বলল, হ্যাঁ ভেতরে আয়। মেঘ রুমে ঢুকে বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তানবীর বোনের দিকে চেয়ে প্রশ্ন করলো, কিছু বলবি? মেঘ কোমল কণ্ঠে বলল, একটা কথা বলতাম। তানবীর স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ বল। মেঘ নির্দ্বিধায় বলে ফেলল, জান্নাত আপুর কাছে আমি আর পড়বো না, তুমি ওনাকে না করে দিও। তানবীর চিন্তিত কণ্ঠে শুধালো, কেন, কোনো সমস্যা? মেঘ মাথা নিচু করে বলল, সমস্যা না, এমনি পড়বো না। তানবীর গলা খাকারি দিয়ে বলল, বনু, এটার সমাধান আমি দিতে পারবো না, তুই ভাইয়ের সাথে কথা বলিস। মেঘ বিরস কণ্ঠে বলল, তুমিই তো জান্নাত আপুকে এনেছিলে, তাহলে তুমি নিষেধ করে দিও। আমি ওনার সাথে কথা বলতে পারবো না। তানবীর এবার ঠান্ডা কণ্ঠে বলে উঠল, আমার কাছে জান্নাত আপুর নাম্বার নেই, ভাইয়ার কাছে আছে। তাছাড়া ভাইয়ার কথায় জান্নাত আপু তোকে পড়াতে আসছেন। তুই না পড়তে চাইলে ভাইয়াকে বলিস, ভাইয়া যা সিদ্ধান্ত নিবে তাই হবে। এই বিষয়ে কথা বলার অধিকার আমার নেই। তোর অন্য কথা থাকলে বল। মেঘের মনের ভেতরের সুপ্ত ক্রোধ যেন মাথায় উঠে গেছে। চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে চলে গেল। এত বছর তো তানবীরই মেঘের সকল সিদ্ধান্ত নিয়েছে, তবে আজ কেন আবির ভাইকে সিদ্ধান্ত নিতে হবে? এটা মেঘ কোনোভাবেই মানতে পারছে না। কিন্তু অষ্টাদশী তো জানে না, গত 7 বছর যাবৎ আবিরের সিদ্ধান্ততেই তানবীর সবকিছু করেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই মেঘ রুমে পায়চারি করছে। আবির ভাইকে কিভাবে বলবে?
কি বলবে তাই ভেবে পাচ্ছে না। আজ না আবার থাপ্পড় দিয়ে বসেন। তৎক্ষণাৎ নিজেকে নিজে সাহস দিয়ে বলে, তুই কি এত দুর্বল নাকি? দীর্ঘ সময়ের পায়চারিতে মেঘের নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, যা মুক্তার ন্যায় চিকচিক করছে। বুকে সাহস নিয়ে অষ্টাদশী নিজের রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো। আবির শার্টের স্লিভ ফোল্ড করতে করতে নিজের রুম থেকে বের হচ্ছিল। হঠাৎ মেঘকে দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ল। মেঘ এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে আবির ভাইয়ের দিকে নিষ্পলক তাকিয়ে রইল। ছাই রঙের একটা শার্ট ইন করে পরা, চোখে সানগ্লাস, ক্রাশ খাওয়ানো সেই লুকে দাঁড়িয়ে আছে আবির ভাই। সে তো জানে না এই সুদর্শন লোকে ছোট্ট অষ্টাদশীর মনের মণিকোঠায় ব্যথা অনুভব হয়। মেঘের অভিমুখে চাইল আবির। নাকের ডগায় জমে থাকা ঘাম যেন আবিরের দৃষ্টি টানছে। মেঘের শান্ত অস্থির নয়নজোড়ার দিকে তাকিয়ে আবির মনে মনে বলে, এই চোখে শুধু আমার সর্বনাশ দেখি। মেঘের অভিব্যক্তি বদলাতে সময় লাগলো না। মাথা নিচু করে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, আপনার সাথে আমার কথা আছে। আবির স্বভাব সুলভ ভারী কণ্ঠে বলল, বল। মেঘ নিরেট কণ্ঠে বলল, আমি জান্নাত আপুর কাছে পড়ব না। মনের ভেতরের সুপ্ত ক্রোধটা এক নিমেষেই প্রকাশ করে ফেলল। মেঘের কথায় আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, কেন? মেঘ তপ্ত স্বরে জানালো, ইচ্ছে নেই, তাই পড়ব না। আবির ভ্রু গুটিয়ে বিরক্তি নিয়ে বলল, তোর ইচ্ছেতে তো সবকিছু হবে না, তোকে জান্নাতের কাছেই পড়তে হবে। মেঘ আবারও ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। গাল দুটা রক্তবর্ণ ধারণ করেছে। অধিক রাগে মেঘের গলার স্বর ভেঙে আসে। এবার কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে, বললাম তো আমি ওনার কাছে পড়ব না। আবির দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে বলল, সব বিষয় নিয়ে ফাজলামো করবি না মেঘ। তোর ভালোর জন্যই জান্নাতকে আনা হয়েছে, আমি তোর খারাপ চাই না। মেঘ সহসা বলে ফেলল, আমার ভালো মন্দ আপনাকে ভাবতে হবে না। অন্তরের ক্রোধ যেন এবার মেঘের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। মেঘের বলা কথাটা আবিরের হৃদয়ে লেগেছে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজ থেকে জান্নাত পড়াতে আসবে, ঠিকমতো পড়াশোনা করবি। কোনো প্রকার নাটক করলে এর ফল ভালো হবে না। কথাটা বলেই আবির মেঘকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। মেঘ মাথা উঁচু করে গলার স্বর শৃঙ্গে চড়িয়ে জানালো, আমি ওনার কাছে পড়ব না, দরকার হলে আমি বড় আব্বুকে বলবো। আবিরের মেজাজ চরম লেভেলে খারাপ হলো। পায়ের রক্ত যেন মাথায় উঠে গেছে। সেখানেই দাঁড়িয়ে রাগান্বিত স্বরে হুঙ্কার দিয়ে উঠল, কি বলবি আব্বুকে? জান্নাত পড়াতে পারে না এটা বলবি? জান্নাতের আচরণ খারাপ এটা বলবি? আর তুই যে তোর টিচারকে নিয়ে উল্টাপাল্টা ভাবিস আর বাজে কথা বলিস, এগুলো আব্বু শুনলে সেটা কি ভালো হবে? এই যে তোকে এত ভালোবাসে, এত আদর করে, থাকবে তো এই ভালোবাসা? মেঘ সহসা মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আবির চোখ মুখ গোটালো, নিজের রাগকে সংযত করার চেষ্টা করলো। রাশ ভারী কণ্ঠে বলল, এই বাড়িতে থাকতে গেলে আমার মর্জিতেই তোকে চলতে হবে। কোনো রকমের কথা শেষ করে আবির নিজের মতো নিচে চলে গেল। কিছু না খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়েছে। পিছন থেকে মালিয়া খান, ইকবাল খান ডেকেছে, কিন্তু আবিরের যেন সেদিকে কোনো হুঁশ নেই। মেঘ করিডোরে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। অতিরিক্ত রাগে মেঘের খুব কান্না পায়। খান বাড়ির নিয়মই যেন এটা। আলী আহমদ খান আর মোজাম্মেল খানের আদেশ আবির আর তানবীরকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। আবিরের আদেশ শাসন মেঘকে পালন করতে হয়। তানবীর শুধু মেঘকে না, মিম আর আদিকেও শাসন করে। তবে আবিরের মিম আর আদির ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। আবিরের ধ্যানে জ্ঞানে শুধুই মেঘ। মেঘ সকাল থেকে কিছুই খায়নি। কয়েকবার বন্যাকে কলও করেছে, কিন্তু বন্যা রিসিভ করেনি। দুপুর হয়ে গেছে। মেঘ রুমে জোরে গান চালিয়ে বালিশে মুখ গুজে শুয়ে শুয়ে কাঁদছে। হঠাৎ ফোনে কল বেজে উঠেছে। মেঘ মুখ তুলে ফোনের দিকে তাকিয়ে দেখলো বন্যা কল করেছে। মেঘ ফোন রিসিভ করতেই বন্যা বলে উঠল, কিরে এত কল দিছিস কেন? মেঘের কান্নার শব্দ শুনে বন্যা চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে বেবি, কাঁদছিস কেন? মেঘ কান্নার মাত্রা কমিয়েছে, তবে এখনো ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। ক্রোধিত কণ্ঠে মেঘ বলল, আমি এই বাড়িতে আর থাকবো না, চলে যাব বাড়ি ছেড়ে। বন্যা কোমল কণ্ঠে শুধালো, কেন, কে কি বলেছে তোকে? মেঘ কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কেউ কিছু বলেনি। রেজাল্ট দিলে যদি পাশ করতে পারি তাহলে তুই যেই ভার্সিটিতে আবেদন করবি সবগুলো ভার্সিটিতে আমার আবেদনটাও করবি। টাকা আমি দিব, তুই শুধু আবেদন করে দিবি। তারপর পরীক্ষার সময় একসাথে গিয়ে দুজন পরীক্ষা দিব। বাংলাদেশের যে জায়গাতেই চান্স পাবো সেখানেই ভর্তি হব। তারপরও এই বাড়িতে আমি থাকবো না, সেসব পরে দেখা যাবে। আগে তুই বল হয়েছে কি? মেঘ রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, কি হয়েছে জানি না, আমি এই বাড়িতে থাকবো না, এটাই মূল কথা। একবার শুধু কোথাও চান্স পাই, দরকার হলে টিউশন পড়িয়ে আমি পড়াশোনা করব। তারপর চাকরি করে আম্মু আব্বুকে আমার কাছে নিয়ে যাব।
আব্বু না গেলে শুধু আম্মুকেই নিয়ে যাব। তবু আমি এই বাড়িতে থাকবো না। যে যার মতো শুধু নিজেদের মর্জি আমার উপর চাপিয়ে দেয়। এত বছর সহ্য করেছি, এখন জীবনে আরেক হিটলারের আবির্ভাব হয়েছে। আমার জীবনটা তছনছ করে দিচ্ছে। উনি যা বলবেন তাই মানতে হবে, যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে। কেন আমি ওনার কথা মেনে চলবো কেন? তুই আবেদন না করে দিলে বলিস আমি নিজে নিজেই করব। বাই। একদমে কথাগুলো বলে ফোন কেটে বিছানার পাশে ফেলে আবারও বালিশে মুখ গুজে কাঁদছে। বন্যা আহম্মকের মতো বসে রইল। কি এমন হয়েছে যে মেঘ সব ছেড়ে ছুড়ে চলে যেতে চাইছে? কিছুই তার মাথায় ঢুকছে না। আবির মেঘের রুমের দরজায় দাঁড়িয়ে মেঘের বলা প্রতিটা কথা শুনেছে। আবির দাঁত পিষে ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে আছে মেঘের দিকে। আবিরের এক হাতে কাচ্চির প্যাকেট, অন্য হাতে চোখে থেকে খোলা সানগ্লাসটা মুষ্টিবদ্ধ করে চেপে ধরে আছে। সানগ্লাস ভেঙে শুধু হাত কাটার অপেক্ষা। সকালে মেঘকে ঝেড়ে অফিসে যাওয়ার পর থেকেই আবিরের মন ছটফট করছিল। কোনোভাবেই কাজে মন দিতে পারছিল না। বাধ্য হয়ে অফিস থেকে বেরিয়ে জ্যাম পেরিয়ে অষ্টাদশীর পছন্দের রেস্টুরেন্ট থেকে কাচ্চি নিয়ে বাসার দিকে রওনা দিয়েছিল। মেঘ স্পেশাল কিছু রেস্টুরেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে কাচ্চি খায় না। গত সপ্তাহে আবির কাজের ব্যস্ততার ফলে সেই রেস্টুরেন্ট থেকে কাচ্চি নিয়ে খাওয়ানোর সময় সুযোগ হয়ে ওঠেনি। তাই আজ সব কাজ ফেলে বেরিয়েছিল। কিন্তু যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে সেই অষ্টাদশী তাকে ছেড়ে চিরতরে দূরে চলে যাওয়ার প্ল্যান করছে। এটা শুনে যেন আবিরের মাথায় আকাশ ভেঙে পড়েছে, হৃদয় কেঁপে উঠেছে। নিজের অজান্তেই মনে মনে বলল, এত ঘৃণা করিস আমায়? মেঘের পানে ক্ষিপ্ত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবির দুপা পিছিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেছে। ডাইনিং টেবিলের উপর কাচ্চির বক্স রেখে দ্রুত পায়ে মেন গেট পেরিয়ে চলে যেতে নিলে আদি পেছন থেকে ডেকে উঠল, ভাইয়া। আদির ডাক আবিরের কান পর্যন্ত পৌঁছালো কিনা কে জানে, ফিরেও দেখলো না। আবিরের অক্ষি যুগল অগ্নিয়াগিরির লাভার ন্যায় লাল টুকটুকে হয়ে গেছে। গেট পেরিয়ে বাইকে উঠতে গিয়ে হাতে থাকা সানগ্লাসটি ডাস্টবিনের দিকে ছুঁড়ে ফেলে দেয়। নিজের ভেতরের সবটুকু ক্রোধ যেন সানগ্লাসটার উপর ঢেলে দিয়েছে। সানগ্লাস ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। সানগ্লাসের ভাঙ্গা অংশের চাপে হাতও কেটে গেছে 2-3 জায়গাতে। এই হাত নিয়েই বাইক স্টার্ট দিয়ে নিজের অফিসে চলে যায়। অফিসে ঢুকতেই রাকিব ছুটে আসে, স্যার আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন যে? বউকে সময় দেওয়া শেষ? আবির ক্রুদ্ধ আঁকিতে চাইল রাকিবের দিকে। কোনো কথা না বলে নিজের কেবিনে ঢুকে চেয়ারে চোখ বন্ধ করে বসে পড়ল। রাকিবও পেছন পেছন আবিরের কেবিনে ঢুকলো। সহসা চোখ পড়ল আবিরের হাতের দিকে। আতকে উঠে ছুটে গিয়ে আবিরের হাত ধরে বলল, হাত কাটছিস কিভাবে? আবির হাত সরিয়ে বলল, তুই এখন যা, আমি একটু একা থাকতে চাই। রাকিব আকুল স্বরে জানালো, চলে তো যাবই, আগে বল কি হয়েছে? আবির অনমনীয় কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। রাকিব ভাবুক স্বরে বলল, কিছু একটা তো অবশ্যই হয়েছে। আমি তোর বেস্ট ফ্রেন্ড, এটা ভুলে যাইস না। এখন বল কি হয়েছে? মেঘ কিছু করেছে? ক্রোধে আবিরের নাকের ডগা ফুলে আছে, নয়নজোড়া এখনো রক্তবর্ণ হয়ে আছে। বক্ষস্থলে থাকা হৃৎপিণ্ডটা যেন দিক বিদিক ছুটে বেড়াচ্ছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে কঠিন স্বরে বলল, আমি ওর জীবনে কাটার নেই। আবির নামক কাটাটা ওর জীবনে না থাকলে ও হয়তো অনেক বেশি হ্যাপি থাকতো। রাকিব ভ্রু কুঁচকে বলল, কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? আবির শ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে উত্তর দিল, আমি ঠিক করেছি ওকে ওর মতো থাকতে দিব, ওর ব্যাপারে কোনো কথা বলবো না। রাকিব এবার সশব্দে হেসে উঠল। আবির ভ্রু কুঁচকে ক্রোধিত নয়নে চেয়ে রইল। রাকিবের সেদিকে হুঁশ নেই। হাসতে হাসতে পেট চেপে ধরেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, অহেতুক হাসছিস কেন? রাকিবের হাসি যেন থামছেই না। আবিরের কাছ থেকে দূরে গিয়ে বলল, বন্ধু, এত কিছু করেও যখন প্রেমিকার মন পায় না তখন তার জন্য শুধু একটা গান গাইতেই ইচ্ছে করছে, যার কারণে ছাড়লাম আমি জগত সংসার, তবু সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন, নিদয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। আবির বসা থেকে উঠে দাঁড়াতেই রাকিব হাসতে হাসতে কেবিন থেকে ছুটে বের হয়ে নিজের রুমে চলে গেল। সারাদিনের ব্যস্ততায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। অফিসের সবাই মোটামুটি চলে গেছে। রাকিবের গার্লফ্রেন্ড কলের পর কল দিচ্ছে। গার্লফ্রেন্ডের নাম রিয়া। আবির দেশ ছেড়ে যাওয়ার পর রাকিবের সঙ্গে একই ভার্সিটিতে ভর্তি হয়েছিল রিয়া। সেই থেকে ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম। তাদের 2 বছরের রিলেশন চলছে। 4-5 বার কল করার পর রাকিব রিসিভ করে বলে উঠল, কি হয়েছে, এত কল দিচ্ছ কেন? জানো না এ সময় অফিসে থাকি? রিয়ার গলা দিয়ে কথা বের হচ্ছে না। কোনো রকমে বলল,
আমাকে একটা ইনহেলার আর কিছু ওষুধ কিনে দিয়ে যেতে পারবা? রাকিব এবার চিন্তিত স্বরে বলল, কি হয়েছে তোমার? আজকে দুপুর পর্যন্ত বাসায় টুকিটাকি কাজ করছিলাম, বিকাল থেকেই শ্বাসকষ্ট হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে মনে হচ্ছে। রাকিব কণ্ঠ ভারী করে বলল, তুমি জানো তোমার ডাস্ট অ্যালার্জি, তারপরও কেন যাও কাজ করতে? আমি এসে কল দিচ্ছি, সাবধানে থেকো, বাই। রাকিব আবিরের কেবিনের সামনে দাঁড়িয়ে বলল, তুই বাসায় কখন যাবি? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে উত্তর দিল, একটু দেরি হবে। কেন? রাকিব বলল, রিয়া অসুস্থ, ঔষধ নিয়ে যেতে হবে। আমি কি চলে যাব? আবির চোখ তুলে চেয়ে বলল, সিরিয়াস কিছু? রাকিব মৃদু হেসে উত্তর দিল, না না, তেমন না, ওর তো সেই একটাই সমস্যা। আবির স্বাভাবিক কণ্ঠে জানালো, ঠিক আছে তুই যা, কোনো সমস্যা হলে জানাইস। রাকিব হাসি মুখে বলল, তুই কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাস। আবির মাথা নিচু করে চুপচাপ কাজে মনোযোগ দিল। অন্যদিকে মেঘকে পড়াতে জান্নাত আপু এসেছেন। মেঘ মনের বিরুদ্ধে বাধ্য হয়ে পড়তে বসেছে। জান্নাত আপু কি পড়াচ্ছেন তাতে মেঘের কোনো মনোযোগ নেই। একরাশ বিরক্তি নিয়ে শব্দহীন বসে আছে। জান্নাত আপুর দিকে তাকিয়ে দেখলো একবার। খুবই সাদামাটা একটা মেয়ে। মেয়ের গায়ের রং ধবধবে সাদা না হলেও চেহারায় অন্যরকম সৌন্দর্য আছে। বোরকা পরে, সাথে সুন্দর করে হিজাব দিয়েছেন। মেঘ মনে মনে ভাবছে, আমি কি ওনার মতো সুন্দরী না? আমি কি আপনার ভালোবাসা পেতে পারতাম না আবির ভাই? পরদিন নাস্তার টেবিলে প্রত্যেকে উপস্থিত, শুধু আবির ব্যতীত। আদির খাওয়া শেষ হতেই আকলিমা খান বললেন, তোর ভাইয়া উঠছে কিনা দেখে আয় তো। আদি দৌড়ে গেল আবিরের রুমের সামনে। আদি বা মিম কেউই আবিরের রুমের ভেতরে ঢুকে না, দরজা থেকে ডেকে চলে আসে। আজও আদি দরজা থেকেই উকি দিয়ে দেখলো, কিন্তু আবির কোথাও নেই। দুইবার ডেকেছেও, কিন্তু সাড়া নেই। আদি করিডোর থেকে চিৎকার দিয়ে বলল, ভাইয়া তো রুমে নেই আম্মু। সবাই এবার মুখ চাওয়াচাওয়ি করছে। রুমে নেই মানে কি? সকাল থেকে তো বের হতে দেখলাম না। তানভীর গলা উঁচু করে বলল, ছাদে দেখতো আদি। ভাইয়ের কথা মতো আদি ছাদের দিকে গেল, কিন্তু ছাদের গেইটেও তালা। আদি পুনরায় তা জানালো। মালিহা খান চিন্তিত স্বরে বললেন, আবির কি রাতে ফেরেনি? মেঘ সহসা বড় আম্মুর দিকে চাইলো। এই বাড়িতে ছেলেরা কখনোই বাইরে রাত কাটায় না, যত রাতই হোক বাসায় ফিরে আসে। এটাই খানবাড়ির রুলস। খুব প্রয়োজন হলে আলী আহমদ খানের থেকে অনুমতি নিয়ে থাকতে হয়। ইকবাল খান সঙ্গে সঙ্গে ফোন বের করে আবিরকে কল দিয়েছেন। প্রথমবার রিসিভ হয়নি, দ্বিতীয়বার রিসিভ হতেই ইকবাল খান শুধালেন, কোথায় আছিস? আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, অফিসে। ইকবাল খান, তুই বাসায় ফিরিসনি কাল? আবির, না। ইকবাল খান, কেন? আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, অফিসে কাজ ছিল। ইকবাল খান তপ্ত স্বরে বললেন, ও আচ্ছা, আজ আমাদের অফিসে মিটিং আছে, আসবি না? আবির ভারী কণ্ঠে জানালো, চলে আসবো, এখন রাখছি, কাজ আছে। আলী আহমদ খান রেগে বলে উঠলেন, 2 দিন হয়নি নিজের কোম্পানি খুলেছে, এখনই ব্যস্ততা দেখায়? কই, আমাদের তো রাতে অফিসে থেকে কাজ করতে হয়নি কখনো। মালিয়া খানের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, ছেলেকে বোঝাও, বাইরে থাকাকালীন কি করেছে না করেছে সেসব আমার বাড়িতে চলবে না। ডাইনিং টেবিলে নিস্তব্ধতা ছেয়ে গেল, কারো মুখে কোনো শব্দ নেই। আলী আহমদ খান উঠে চলে গেছেন। মালিহা খান ডাইনিংয়ে এসে ইকবাল খানকে শুধালেন, আবিরের জন্য কি খাবার দিয়ে দিব? ও তো গতকাল সকালে না খেয়ে বেরিয়েছিল, তারপর থেকে তো আর দেখিনি। আদি ততক্ষণে ডাইনিং এর কাছে এসে উত্তেজিত কণ্ঠে বলল, গতকাল দুপুরে ভাইয়া আসছিল, আমি ভাইয়াকে ডাকও দিয়েছি, কিন্তু ভাইয়া শুনেনি। তারপর টেবিলে কাচ্চি বিরিয়ানির বক্স দেখে আমি সেটা নিয়ে উপরে আপুদের কাছে চলে গিয়েছিলাম, তাই তোমাদের কাউকে জানাতে মনে নেই। আদির কথা শুনে মেঘ বিড়বিড় করে বলল, কাচ্চি বিরিয়ানি আবির ভাই আনছিল? আগে জানলে ওনার আনা খাবার খাইতামই না। নিজের ইচ্ছে মতো মারবেন, ঝাড়বেন, আবার মন চাইলে খাবার এনে খাওয়াবেন, আর আমি সব ভুলে যাব। এমন মেয়ে আমি না। ইকবাল খান বললেন, বড় ভাবি আপনি খাবার দিয়ে দেন, আবির অফিসে আসলে খেয়ে যাবেন। রাত 10টার দিকে আবির বাসায় ফিরেছে। ততক্ষণে 3 কর্তী ব্যতীত সকলের খাওয়া শেষ। আবির ফ্রেশ হয়ে মা কাকিয়াদের সাথে খেতে বসেছে। এই যে মা, মামুনি আর কাকিয়া এত এত প্রশ্ন করছে, আবির নিশারায় সব শুনছে, কোনো উত্তর দিচ্ছে না। কোনো রকমে খাওয়া শেষ করে রুমে চলে এসেছে। সময় চলছে নিজস্ব গতিতে। মাঝখানে কেটে গেল 10 দিন। আবির আর মেঘের দেখা হলেও কেউ কারো সাথে কথা বলে না। আবির খাবার টেবিলে একসাথে বসলেও মেঘের দিকে একবারের জন্য তাকায় না। মেঘ ঠিকই 2-1 বার তাকিয়ে দেখে, কিন্তু আবির যেন নিজেকে শক্ত আবরণে আবৃত করে রেখেছে। বুকের উপর পাথর চাপা দিয়ে দিন কাটাচ্ছে। আবির যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ নিজের রুমের দরজা বন্ধ করে রাখে। মেঘু নিজের মতো খাইতেছে, মিম আর আদির সাথে আড্ডা দিচ্ছে, জান্নাত আপু পড়িয়ে যাচ্ছে, কোচিং থাকলে কোচিংয়ে যাচ্ছে, বাসায় এসে পড়াশোনা করছে, সবই নিজের মতো করছে। শুধু মাঝে মাঝে ভাবে, আবির ভাইয়ের কি কিছু হয়েছে?
আজ মেঘের এইচএসসি রেজাল্ট পাবলিশ হবে। সকাল থেকে না খেয়ে বসে আছে মেয়েটা। আলী আহমদ খান আর মোজাম্মেল খান অফিসে চলে গেছেন। ইকবাল খান কোনো এক দরকারে আদির স্কুলে গিয়েছেন। আবিরও সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে গেছে। আবিরের কিছুক্ষণ পর তানবীরও বেরিয়েছে। ঘণ্টাখানেক পর রেজাল্ট পাবলিশ হয়েছে। মাহদিবা খান মেঘ গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। খান বাড়িতে খুশির আমেজে ভরে উঠেছে। কিছুক্ষণের মধ্যে মোজাম্মেল খান আর আলী আহমদ খান মিষ্টি নিয়ে বাসায় হাজির হয়েছেন। ইকবাল খানও আদিকে নিয়ে ফেরার পথে কয়েক কেজি মিষ্টি নিয়ে এসেছেন। আবিরের পর ম্যাগি পড়াশোনায় খান বাড়ির মুখ উজ্জ্বল করেছে। মাঝখানে তানবীর 4 পয়েন্ট রেজাল্ট নিয়ে এসএসসি এইচএসসি পাশ করেছে। মালিয়া খান ছেলেকে কল দিয়েছেন, কিন্তু আবির কল ধরছে না। তানবীরকেও কল দিয়েছেন, কিন্তু ব্যস্ত বলছে। বাড়িতে এত আনন্দ, কিন্তু দুই ভাই যেন নিরুদ্দেশ। বেশ কিছুক্ষণ পর আবির তানবীর বাসায় ফিরেছে। তানবীর একটা র্যাপিং করা বক্স মেঘের হাতে দিয়ে হাসি মুখে বলল, কংগ্রেচুলেশন মাই ডিয়ার বনু। মেঘ একগাল হেসে জানালো, থ্যাংক ইউ ভাইয়া। আবির কোনো দিকে না তাকিয়ে নিঃশব্দে দীর্ঘ পা ফেলে নিজের রুমে চলে গেছে। মেঘ আবিরের দিকে চেয়ে মনে মনে বলল, একটা মানুষ এতটা হৃদয়হীন হয়ে থাকে কি করে? সামান্য একটা কংগ্রেস শব্দটাও কি বলা যেত না? তানবীর মেঘের জন্য স্পেশালি রসমলাই নিয়ে আসছে। মেঘ তানবীরকে কয়েক পিস খাইয়ে বক্স নিয়ে দৌড়ে গিয়ে ডাইনিং এ বসে খাচ্ছে, যেন অন্য কেউ ভাগ না বসায়। তানবীর নিজের রুমে ফ্রেশ হতে চলে গেছে। 20 মিনিটের মধ্যে আবির অফিসের জন্য রেডি হয়ে বের হচ্ছে। আবিরের পিছ পিছ তানবীরও নামছে। মালিয়া খান আবিরকে ডেকে বললেন, এই সময় আবার কোথায় যাচ্ছিস? আবির ভারী কণ্ঠে বলল, অফিসে কাজ আছে। মালিয়া খান আবারও বললেন, মিষ্টি খেয়ে যা। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, সময় নেই। মেঘ তখনও ডাইনিং এ চেয়ারে বসে আছে। আবির ভাইয়ের কাঠঠোঁটটা জবাবে অষ্টাদশীর মন খারাপ হলো। মনে মনে ভাবল, সত্যি কি আপনার সময় নেই, নাকি আমার রেজাল্টের মিষ্টি আপনি খেতে চান না? আবির চলে যাচ্ছে। হালিমা খান আবিরের যাওয়ার দিকে চেয়ে পুনরায় সিঁড়িতে থাকা তানবীরের পানে তাকিয়ে চিন্তিত স্বরে বললেন, আমি আরো ভাবলাম বোনের রেজাল্টের খুশিতে তোরা দুই ভাই মিলে এলাকায় মিষ্টি দিয়ে আসবি। তানবীর মৃদু হেসে প্রশ্ন করল, এক বাড়িতে কতবার মিষ্টি দিতে হবে? হালিমা খান ছেলের কথার মানে বুঝল না। কপাল কুঁচকে বললেন, মিষ্টি তো দেওয়া হয়নি এখনো। তানবীর হাসি মুখে জানালো, ভাইয়া আর আমি এলাকার সব বাড়িতে মিষ্টি দিয়েই বাসায় আসছি। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে ভাইয়ের অভিমুখে তাকিয়েছে। অষ্টাদশীর চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। 10 দিনের রাগ যেন 10 সেকেন্ডেই হাওয়া হয়ে গেছে। প্রিয় মানুষ বরাবরই প্রিয় থাকে, মাঝে মাঝে শুধু অভিমানের চাদরে ঢেকে যায়। মেঘ বিড়বিড় করে বলল, আমি কি ঠিক শুনছি? আবির ভাই আমার রেজাল্টের খুশিতে এলাকায় মিষ্টি খাইয়েছেন? তাহলে বাসায় এমন মুড নিয়েছিলেন কেন? একটা মিষ্টি মুখেও দিলেন না, কিন্তু কেন? উনি কি কোনো বিষয়ে রেগে আছেন? মেঘের পাশাপাশি সবাই যেন অবাক চোখে তাকিয়েছে তানবীরের দিকে। তানবীরের কথায় আকলিমা খান ভ্রু কুঁচকে বললেন, আমাদেরকে জানালে কি এমন হতো শুনি? আবির বা তুই কেউ তো বলতে পারতি। তানবীর হাসি মুখে উত্তর দিল, ভাইয়া লোক দেখানো কাজ পছন্দ করে না, জানোই তো। তাছাড়া আমি তো এখন বললামই তোমাদের। মোজাম্মেল খান আবিরের এমন কাণ্ডে খুশি হয়ে বললেন, যাক, বড় ভাইয়ের দায়িত্ব পালনে আবির অবহেলা করেনি, এটাই তো দরকার। আব্বুর মুখে এমন কথা শুনে মেঘের মুখটা মলিন হয়ে গেল। আবির ভাইকে তো সে বড় ভাই হিসেবে ভাবেইনি কখনো। আবির ভাই হলেন ক্রাশ, না হলে বাস, ভাইটাই কিছু না। রাত 10টার দিকে আবির ফিরেছে। মেঘ তখনও পড়ছিল। আবির রাতার খাবার খেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলেছে। বেশ কিছুক্ষণ পর মেঘ নিচে আসতেই আকলিমা খান বলে উঠলেন, কি রে, আবিরকে মিষ্টি দিলি না? মেঘ আশ্চর্য নয়নে চেয়ে বলল, তোমরা দাওনি কেন? হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জানালো, আমরা তো বলেছি, ও তো খাবে না বলে চলে গেল। তুই একটু নিয়ে যা, তুই বললে যদি খায়। একটা প্লেটে কয়টা মিষ্টি নিয়ে গুটি গুটি পায়ে করিডোর পেরিয়ে আবির ভাইয়ের রুমের সামনে হাজির হলো। এক হাতে দরজা ধাক্কা দিতেই বুঝতে পারল ভেতর থেকে দরজা বন্ধ। দরজা বন্ধ দেখে মেঘের খটকা লাগলো। আবির ভাই আসার পর থেকে কখনো দরজা বন্ধ করে ঘুমায় না, তাহলে ইদানিং দরজা বন্ধ করে রাখেন কেন? রুমের ভেতরে কম সাউন্ডে গান বাজতেছে। মেঘ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ। কখনো দেখিনি তোমায়, কেউ কোথাও ভালো নেই, যেন সেই কতকাল আর হাতে হাত অবেলায়, কতকাল আর ফুল অবসন্ন বিকেলে, ভেজা চোখ দেখায়নি তোমায়। মেঘ উষ্ঠ উল্টিয়ে বিড়বিড় করে বলল,
আবির ভাই এত কষ্টের গান শুনছেন কেন? ব্যাপার কি? মেঘ দরজায় টোকা দিয়ে আস্তে আস্তে ডাকলো, আবির ভাই। ভেতর থেকে কোনো জবাব না আসায় মেঘ উচ্চস্বরে আবার ডাকলো, আবির ভাই। সহসা গান বন্ধ হলো। সিগারেট হাতে দরজা খুলে দিল আবির। পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, কপালে আর নাকে ঘামের বিন্দু বিন্দু পানি জমে আছে, সাথে ঘামে জবজবে পুরো শরীর। অগোছালো চুল, শ্যামবর্ণের মুখশ্রী মলিন হয়ে আছে। নিরেট কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের হাতে দ্বিতীয়বারের মতো সিগারেট দেখে মেঘের হৃদয় চূর্ণ বিচূর্ণ হলো। হাজার রাগ অভিমান থাকুক, তারপরও আবির ভাইয়ের প্রতি মেঘের সুপ্ত ভালোবাসা এখনো বর্তমান। মেঘ আর্তনাদ করে বলল, আপনি আবারও সিগারেট খাচ্ছেন? আবির গম্ভীর কণ্ঠে শুধালো, তাতে তোর কোনো সমস্যা? মেঘ মাথা নিচু করে শীতল কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। আবির কপাল কুঁচকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কি সমস্যা? প্রশ্ন করে দরজা থেকে সরে বিছানার পাশে বসে সিগারেট ঠোঁটে ধরেছে। আকস্মাৎ মেঘ দ্রুত পায়ে আবিরের কাছে গিয়ে মুখ থেকে সিগারেট টেনে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। রাগে ফুঁসতে ফুঁসতে জবাব দিল, আপনি সিগারেট খান, এটাই আমার সমস্যা। আবির আশ্চর্য নয়নে চেয়ে রইল অষ্টাদশীর লালিত মুখবিবরের অভিমুখে। মেঘ রাগে ফুঁসছে আর ঘন ঘন শ্বাস ছাড়ছে, আবার মনে মনে ভীত হচ্ছে। আবির ভাই যদি মারেন? তৎক্ষণাৎ নিজেকে সাহস দিল, মারলে মারবে, কিন্তু ওনাকে সিগারেট খেতে আমি দেখতে পারবো না। আবির ভারী কণ্ঠে শুধালো, কেন আসছিলি? মেঘের মাথা থেকে ওইসব চিন্তা সরে গেছে, তবু কিছুটা চিন্তিত স্বরে বলল, আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি। আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আমি মিষ্টি খাবো না, নিয়ে যা। মেঘ ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কেন খাবেন না? আমার রেজাল্টে কি আপনি খুশি না? আবির নিস্তব্ধ হয়ে ফ্লোরে পড়ে থাকা আধখানা সিগারেটের পানে চেয়ে আছে। মেঘ পুনরায় বলল, কিছু বলছেন না যে? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তুই খুশি থাকলেই হলো, আমার খুশিতে কি আসে যায়? আবিরের নিরুদ্বেগ কণ্ঠে বলা কথায় মেঘের মনে কেমন যেন খটকা লাগলো। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, আবির ভাই, আপনি কি আমার উপর কোনো কারণে রেগে আছেন? আবির এক পলক তাকালো মেঘের দিকে, তারপর তপ্ত স্বরে বলল, আচ্ছা মেঘ, আমি যদি দেশ ছেড়ে একেবারে চলে যাই, তাহলে তো তুই এই বাড়িতে আনন্দে থাকতে পারবি, তাই না? মেঘ আশ্চর্য নয়নে চাইল আবির ভাইয়ের দিকে। বুকের ভেতর হৃৎপিণ্ড ভয়ঙ্করভাবে কাঁপছে। এই 1.5 মাসেই আবির ভাই অষ্টাদশীর হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে অবস্থান করছে। আবির ভাই দেশ ছেড়ে চলে যাবে, এ কথাটাই কোনোভাবে মানতে পারছে না মেঘ। মেঘের সিক্ত নয়ন জোড়ায় আবির ভাইয়ের প্রতি এক সমুদ্র ভালোবাসা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপনি কেন চলে যাবেন? আবির রাশভারী কণ্ঠে বলল, যদি সত্যি সত্যি এমন হয় যে আমি চলে গেলে তুই বাড়ি ছেড়ে যাবি না, তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব চিরকালের জন্য দেশ ছেড়ে চলে যাব। তবু তুই ভালো থাকিস আর এই বাড়ির রাজকন্যা হয়ে থাকিস সারা জীবন। মেঘের সমস্ত আকাশ ঘুরছে। আবির ভাই এত কঠিন কথা কেন বলছেন? তার কারণ খুঁজে পাচ্ছে না অষ্টাদশী। অনেক ভাবার পর মনে পড়ল 10 দিন আগের ঘটনা। মনে মনে ভাবলো, তাহলে কি বন্যার সাথে বলা কথাগুলো আবির ভাই শুনে ফেলেছিল? মেঘ বেশ খানিকটা সময় নীরব থেকে শান্ত কণ্ঠে বলল, আসলে ওই দিন আমার খুব রাগ উঠছিল, জান্নাতাপুর কাছে পড়তে চাইনি, তবু। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, জান্নাত পড়াতে না পারলে আমি আনতামই না। কেন জান্নাতকে এনেছি, কেন তোকে জান্নাতের কাছে পড়তে জোর করছি, সবটাই জানতে পারবি। শুধু একটু ধৈর্য রাখ আর পড়াশোনা কর মন দিয়ে। আর নতুন টিউটর আনলে তোর মানিয়ে নিতেও সময় লাগবে। এখন তোর হাতে এত সময় নেই, একটা কথা মাথায় রাখিস। আর যাই হোক, আমি তোর খারাপ চাই না, এটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারিস। প্রথম কথাগুলো ভারী স্বরে বললেও শেষ কথাগুলো শীতল কণ্ঠে বলল আবির। মেঘ মনে মনে ভাবল, সত্যি তো, জান্নাত আপু পড়ানোতে কোনো সমস্যা নেই, ওনাদের মধ্যে যাই থাকুক, তাতে আমার কি? মেঘ ছোট করে বলল, সরি আবির ভাই, আর এমন করব না। আবির স্বভাব সুলভ ভারী কণ্ঠে উত্তর দিল, সমস্যা নেই, এখন যা তুই। মেঘ চিবুক নামিয়ে অভিমানী স্বরে বলল, আপনি মিষ্টি না খেলে আমি যাব না। আবির নিরেট কণ্ঠে বলল, বললাম তো খাবো না, তুই যা। মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, বললাম তো যাব না, একটা খান। আবির এবার তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। কিছু বলার আগেই মেঘ আহ্লাদী কণ্ঠে বলে উঠল, প্লিজ আবির ভাই। সঙ্গে সঙ্গে আবিরের অভিব্যক্তি বদলে গেল। মুচকি হেসে বলল, ঠিক আছে দে। আবির ভাইয়ের হাসিতে মেঘ গলে পানি হয়ে গেছে। রোমান্টিক মুডে বলল, আমি খাইয়ে দিই মিষ্টি? আবির মৃদু হেসে জানালো, ঠিক আছে। মেঘ মিষ্টির প্লেট নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি এসে দাঁড়ালো। আবির ভাইয়ের শরীর থেকে আসা পুরুষালী গন্ধে মেঘের সর্বাঙ্গে ঝাঁকুনি দিল।
আবির ভাইয়ের কাছাকাছি এলে মেঘ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। 10 দিনের রাগ, অভিযোগ, অভিমানরা যেন নিমিষেই বিলীন হয়ে গেছে। আবির ভাই মানেই এক প্রকার নেশা। কাছে আসলেই অষ্টাদশী সেই নেশায় আসক্ত হতে বাধ্য। হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা ক্ষণে ক্ষণে বেড়েই যাচ্ছে। মেঘ ধীর হস্তে কাটা চামচে একটা মিষ্টি তুলে আবির ভাইয়ের মুখের সামনে ধরল। আবিরও চুপচাপ খেয়ে নিল। মিষ্টি খেয়ে আবির ভাই থমথমে কণ্ঠে শুধালো, আরেকটা কি খেতে হবে? মেঘ সঙ্গে সঙ্গে উপর নিচ মাথা নাড়ল। আবির মনে মনে বলল, তোর এই পাগলামি যেন সারা জীবন থাকে। মেঘ আরেকটা মিষ্টি এগিয়ে দিল আবির ভাইয়ের মুখের কাছে। আবির দ্বিতীয় মিষ্টি শেষ করে ছোট করে বলল, বস এখানে। মেঘ সঙ্গে সঙ্গে বিছানার পাশে বসলো। আবির একটা মিষ্টি কেটে অর্ধেকটা মেঘের মুখে দিল। মেঘ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আবির ভাই তাকে মিষ্টি খাওয়াচ্ছে। মেঘ চুপচাপ মিষ্টিটা খেয়ে নিল। আবির দ্বিতীয়বার কিছুটা মিষ্টি মেঘের মুখের সামনে ধরে বলল, 2 বার না খাওয়ালে তো তুই আবার পানিতে পড়ে যাবি। নে, হা কর। মেঘ মিষ্টি মুখে নিয়ে একগাল হাসলো। মিষ্টি খেয়ে মেঘ শান্ত স্বরে ডাকলো, আবির ভাই। আবির দৃষ্টি মেঘের মুখ বরাবর নিয়ে সুমধুর কণ্ঠে উত্তর দিল, হুম। সেই দরদ ঢালা কণ্ঠে বলা হুমটা অষ্টাদশের মনের ভেতরে উথাল পাতাল ঢেউয়ের সৃষ্টি করেছে। এই হুমতে মিশে আছে সীমাহীন ভালোবাসা। আবিরের দৃষ্টি অষ্টাদশীর মুখমণ্ডলে, ডাগর ডাগর আঁখিতে দীর্ঘ মনোযোগ দিয়ে চাইল। গভীর নলকূপের ন্যায় বিমোহিত সেই নয়নজোড়া আবিরকে স্থির থাকতে দিচ্ছে না। আবির চাইলেও নিজেকে শক্ত খোলসে আবদ্ধ রাখতে পারছে না। দৃষ্টি নামিয়ে নিল ফ্লোরে। মেঘ ঢুক গিলে নিজেকে কন্ট্রোল করে শান্ত আঁখিতে আবির ভাইয়ের দিকে চেয়ে বলল, একটা কথা বলবো। আবির নিচের দিকে তাকিয়ে থেকেই উত্তর দিল, বল। মেঘ ভীত স্বরে প্রশ্ন করলো, আমি যদি বলি আপনি আর সিগারেট খাবেন না, তাহলে কি আপনি মানবেন? আবিরের ঠোঁট কিছুটা প্রশস্ত হলো। দৃষ্টি তখনও ফ্লোরে। মনে মনে বলল, তুই বললে হাসি মুখে জীবনটাও দিয়ে দিতে রাজি, সেখানে সিগারেট আর এমন কি? আজ এই মুহূর্ত থেকে আমি আবির সিগারেট ছাড়লাম, আর কোনোদিন ছুঁয়েও দেখব না, প্রমিস। মেঘ আস্তে করে বলল, কি হলো? আবির মেঘের দিকে আর চোখে চেয়ে বলল, ঠিক আছে, চেষ্টা করব। এতটুকুতেই মেঘ মহা খুশি। না যে করেনি সেই অনেক। মেঘ বুক ফুলিয়ে শ্বাস টেনে সাহস নিয়ে বলল, আরেকটা কথা জিজ্ঞেস করি? আবির ঠান্ডা কণ্ঠে বলল, বল। মেঘ ঢুক গিলে শীতল কণ্ঠে প্রশ্ন করল, চুলদাড়ি বড় হয়েছে, কাটান না কেন? মেঘের এমন প্রশ্নে আবির মূর্খ বৎ হয়ে গেল। মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো, কেন? এভাবে ভালো লাগে না? মেঘ মিষ্টির প্লেট হাতে নিয়ে চুপচাপ উঠে দরজা পর্যন্ত গিয়ে পেছনে তাকিয়ে বলল, আপনাকে সবভাবেই ভালো লাগে, তবে এখন আপনার ড্যাশিং লুকটা মিসিং। কথাটা বলে করিডোর দিয়ে অন্তহীন ছুটে নিজের রুমে চলে গেল। আবির দরজার দিকে চেয়ে নিঃশব্দে হাসছে।